মেডিবির পক্ষ থেকে আজকে আমরা একটা টপিক পড়বো যেটা হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এনজাইমস এন্ড টিউমার মার্কার। আমি অনন্য সরকার ধন্য, আমি সলিমুল্লাহ মেডিকেল থেকে 2019 ব্যাচে পাশ করছি। আমরা আজকে তিনটা ডিফারেন্ট টপিক পড়বো। একটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আর একটা হচ্ছে টিউমার মার্কারস, আর লাস্টলি আমরা হচ্ছে যে কার্ডিয়াক এনজাইমস পড়বো। আমাদের ফার্স্ট টপিক হবে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট, আমরা সবাই জানি লিভার খুবই শরীরের জন্য গুরুত্বপূর্ণ অর্গান। লিভারের অনেক অ্যানাবলিক ইফেক্ট আছে, মানে অনেক কিছু প্রডিউস করে। এখানে যেমন গ্লাইকোজেন স্টোরেজ হয়, এখান থেকে হচ্ছে যে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ প্রোডাকশনও হয়। আবার এখানে প্রোটিওলাইসিসের মাধ্যমে আমরা শরীরে এনার্জি পেয়ে থাকি। এখান থেকে লটস অফ এনজাইমস তৈরি হয়। এটার কাজের ফাংশন বলে শেষ করা যাবে না। এখানে ওয়েস্ট ম্যাটেরিয়ালও হচ্ছে যে এসে জমা হয়, আবার সেই ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে যে শরীর থেকে বের হয়ে যায়। তো লিভার ফাংশন টেস্ট মেজার করার জন্য আমাদের কিছু কোর জিনিস আছে, যেটা হচ্ছে কিছু হেপাটিক এনজাইমস আছে। হেপাটিক এনজাইমস বলতে কি বোঝানো হচ্ছে, এই হেপাটিক এনজাইম গুলো আসলে আমাদের শরীরে ইউজুয়ালি কিছু নর্মাল পরিমাণে থাকে। নর্মাল পরিমাণে কেন থাকে? কারণ হচ্ছে হেপাটিক যে সেল আছে, হেপাটোসাইটস, সেই হেপাটোসাইটস এর মধ্যে হচ্ছে যে, তো হেপাটোসাইটস এর মধ্যে তোমার হচ্ছে যে এই এএসটি এএলটি এই জিনিসগুলা থাকে। ঠিক আছে। তো লিভার ফাংশন টেস্টের মধ্যে যে হেপাটিক এনজাইমস আছে কিছু, আর হচ্ছে কিছু হচ্ছে ফাংশনাল লিভার মার্কার আছে। তো আমরা হেপাটিক এনজাইম গুলা বলতে কি বোঝাচ্ছিলাম সেটাতে ফেরত যাই। তো হেপাটিক এনজাইম বলতে আমরা বোঝাচ্ছিলাম যে আমাদের যে হেপাটোসাইটস গুলো আছে, সেই হেপাটোসাইটস এর মধ্যে এই এএলটি এএসটি প্রোডাকশন হয়। এই এএলটি এএসটি এই এনজাইম গুলা যখন হচ্ছে সেলের ডিগ্রেডেশন ঘটে, তখন হচ্ছে এমনিতেই রিলিজ হয়। আর আমরা জানি যে একটা সেল হচ্ছে যে তার যখন জীবনায়ু শেষ হয়, তখন হচ্ছে যে সে এমনিতেই শ্রেড আউট হয়। তখন হচ্ছে এই এনজাইম গুলা হচ্ছে যে বাইরে নিঃসৃত হয়। সেই জন্য এএলটি এএসটি আমাদের শরীরে নর্মালি থাকে। এছাড়া এএলপি জিজিটি নিয়ে আমরা সামনে কথা বলবো। আর এছাড়া আছে যেগুলো হচ্ছে যে ফাংশনাল লিভার মার্কার, এগুলোর মধ্যে আছে বিলিরুবিন, খুবই ইম্পর্টেন্ট, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন টাইম, আর হচ্ছে যে প্লাটিলেট কনসেন্ট্রেশন। ওকে, আমরা ভিতরে ঢুকি। হ্যাঁ, ও আচ্ছা। প্রথমে লিভার এনজাইমস এর মধ্যে এএলটি আর এএসটি। আমি আগেই বলছিলাম যে এই এএলটি আর এএসটি এর মধ্যে এই দুইটা আমাদের থাকে হচ্ছে যে হেপাটোসাইটস এর মধ্যে। ঠিক আছে। তো এই হেপাটোসাইটস এর মধ্যে আহ যেটা আছে যে এএসটি আর এএলটি। এখন এএসটি আর এএলটি আমরা জানি, যে সবাই জানি, যারা হচ্ছে প্যাথোলজি পড়ে ফেলছি, যে এটা নর্মালি হেপাটাইটিস অথবা যে সিরোসিস অফ লিভার, এটাতে এএলটি এএসটি দুইটাই রেইজ করে। বাট কিছু এটা ডেপথে যে জানা প্রয়োজন। তো এএসটি আর এএলটি বলতে কি বুঝি, দুইটাই হচ্ছে ট্রান্সফারেস, অ্যামাইনো ট্রান্সফারেস। এই কথাটা মনে রাখতে হবে যে টি তে ট্রান্সফারেস, আর এএস তে অ্যাসপার্টেট, আর এএল তে অ্যালানিন। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস মনে রাখা লাগবে যে এটা দুইটাই হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেস এনজাইম। তার মানে আহ আমি একটা কথা বলি, যে যে কোনো জায়গায় যখন এস জিনিসটা দেখবা, যেমন প্রোটিএস, তারপরে আহ লাইপেজ, অ্যামাইলেজ, যখনই এস লাস্টে এএসি দেখবা, এই এএসি এটা সব সময়ের জন্য কাজে লাগবে। যে এএসি যখনই দেখবা, তখনই মনে রাখবা এটা সামথিং অফ এনজাইম। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ আর হচ্ছে এ অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ পাইতেছি। তো আমরা নর্মাল ভ্যালুগুলা দেখে নিই। নর্মাল ভ্যালুগুলা এই জন্য প্রয়োজন, তোমাদের হয়তো এটা পরীক্ষার হলে এই ভাইবা বোর্ডে হয়তো জিজ্ঞেস করবে না, বাট ইন্টারন্যাশনাল এক্সাম গুলাতে এই জিনিসটার খুব ইম্পর্টেন্স আছে। তোমাকে এটা জানতে হবে। সেটা হচ্ছে যে এটা নর্মাল ভ্যালু এএসটি তে হচ্ছে 10 থেকে 45, আর হচ্ছে এএলটি হচ্ছে 10 থেকে 50। তার মানে আমরা ওভারঅল মনে রাখতে পারি যে এএলটি আর এএসটি হচ্ছে ইউজুয়ালি অলমোস্ট 50-এর নিচে থাকে। এইটুকু মনে রাখলেই চলবে, আমাদের আর কিছু মনে রাখা লাগবে না। মনে রাখবো এএলটি আর এএসটি 50-এর নিচে থাকে, এইটুকুই। ওকে, এএলটি এএসটি
নর্মাল ক্ষেত্রে আপ টু 100 পর্যন্ত উঠতে পারে, আপ টু 100। ঠিক আছে, মানে 100 পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে খুব বেশি মেজর যে কোনো লিভার ইস্যু হয়েছে এটা আমরা বলতে পারি না। এএলটি এসটি অনেক বেড়ে যেতে পারে, যেটা হচ্ছে গ্রেটার দেন 100 হয়ে গেলে তখন আমার বুঝতে হবে যে এটা একটা সিরিয়াস লিভার কন্ডিশনের দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা আপ টু পর্যন্ত 100 পর্যন্ত ধরি যে লিভার কন্ডিশন ইজ গুড। আপ টু গ্রেটার দেন 100 যখন হয়ে যায় তখন আমরা চিন্তা করি যে লিভারের কোনো সিরিয়াস প্রবলেম হওয়ার স্টার্ট হয়েছে। ওকে, এখন এএসটি আর এএলটি কিসে কিসে বাড়ে? এএসটি আর এএলটি সেম কয়েকটা কজে বাড়ে। যেমন আমি প্রথমে লিখছি অ্যালকোহলিক লিভার ডিজিজ। এই ডিজিজটার সঙ্গে আমরা খুব বেশি অ্যাকাস্টম না এই কারণে আমাদের দেশে অ্যালকোহল খাওয়া মানুষের পরিমাণ খুব বেশি না, বাট বাইরে এটা মানুষজন ক্যাজুয়ালি খায়। সোশ্যাল যে কোনো প্রোগ্রামে গেলেই অ্যালকোহল খায়, সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো অ্যালকোহলিক লিভার ডিজিজ, দেন যেটা হয় যে ভাইরাল হেপাটাইটিস, সেটা হেপাটাইটিস এ থেকে শুরু করে হেপাটাইটিস ই পর্যন্ত যে কোনো ভাইরাস দিয়ে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। তো নিওপ্লাসিয়া অফ দ্য লিভার। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ওকে, আমি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আরেকটু কথা বলবো। আমরা আগে আরেকবার বলি, তাহলে অ্যালকোহলিক লিভার ডিজিজ আর ভাইরাল হেপাটাইটিস এই দুইটাই আমাদের মোস্ট কমনলি মনে রাখতে হবে। এই এই দুইটা সবচেয়ে কমন হচ্ছে যে আমাদের যে দুটাতে এএসটি আর এএলটি বাড়ে। এখন কথা হইল যে আমি কেন এএলটির পাশে লিখছি যে সেম অ্যাজ এএসটি, বাট সেটার কারণ হচ্ছে AST greater than ALT 2:1 is seen in alcoholic liver disease। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা ইন্টারন্যাশনাল এক্সামগুলোতে টেস্ট করা হয়। যখন তোমার অ্যালকোহলিক লিভার ডিজিজ হবে, অ্যালকোহলিক লিভার ডিজিজ হওয়ার সময় ওই হেপাটোসাইটস থেকে এএসটি এএলটির চেয়ে সবসময় বেশি রিলিজ হয়। তুমি যদি পরীক্ষার হলে কোশ্চেনে দেখো যে এএলটি এএসটির চেয়ে বেশি, তাহলে এবং তারপরেও কোশ্চেনের মধ্যে লেখা আছে পেশেন্ট অ্যালকোহল খায়, প্রতিদিন অ্যালকোহল খায়, বাট তোমার মনে রাখতে হবে এটা অ্যালকোহলিক লিভার ডিজিজ না। অ্যালকোহলিক লিভার ডিজিজে সবসময়ই এএসটি এএলটির চেয়ে বেশি হবে এবং সেটা ইউজুয়ালি 2:1 হয়। মানে যদি এএসটি লেভেল হচ্ছে যে এই 200 হয়, তাইলে হয়তো এএলটি লেভেল 120 হবে, এরকম সামথিং। আর উল্টা হচ্ছে ভাইরাল বা নন ভাইরাল হেপাটাইটিস যখন হয়, নন ভাইরাল হেপাটাইটিসের একটা কজ বলতে পারবা? নন ভাইরাল হেপাটাইটিসের একটা মোস্ট কমন কজ এখানে লেখা আছে, দেখো, একটা হচ্ছে প্যারাসিটামল পয়জনিং। খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা এটা কমন আমাদের দেশে, তাই তো নাকি? তাহলে প্যারাসিটামল পয়জনিং নন ভাইরাল হেপাটাইটিসের মধ্যে অন্যতম কমন কজ। আমরা আরো কিছু কজ পড়বো নিচে, বাট হচ্ছে যে এটা খুবই কমন। তোমাকে যদি বলে যে, এবং তুমি এটার জন্য ভালো মার্কস পাবা, তোমাকে যদি বলে যে একটা ভাইরাল হেপাটাইটিসের নাম বললা বাট নন ভাইরাল হেপাটাইটিসের নাম বলো, স্যারকে বলতে পারো যে প্যারাসিটামল পয়জনিং। ঠিক আছে, এটা এখানে লেখা নাই। এই নন ভাইরাল হেপাটাইটিসের মধ্যে আরো কিছু কজ আছে, সেটাও আমি বলে দিচ্ছি, নিচে একবারে বলে ফেলি। যে এই এএলটি এএসটির চেয়ে, মানে এএলটি লেভেল যদি এএসটির চেয়ে অনেক বেশি হয়, সেটা এই প্যারাসিটামল পয়জনিং এর জন্য হইতে পারে, সাথে ইসকেমিক হেপাটাইটিসের জন্যও হইতে পারে, আর ভাইরাল হেপাটাইটিস তো আছে। তাহলে নন ভাইরাল হেপাটাইটিসের দুইটা কজ আমরা পড়লাম, একটা হলো যে প্যারাসিটামল পয়জনিং, আর 2 নাম্বার হলো যে ইসকেমিক হেপাটাইটিস। ইসকেমিক হেপাটাইটিস মানে কি? ইসকেমিক হেপাটাইটিস হলো আমাদের লিভারে, আমি আজকে অ্যানাটমি পড়াচ্ছি না, বাট আমি জাস্ট বলতেছি যে আমাদের লিভারে দুইটা মেজর ব্লাড সাপ্লাই আছে।
সবার মনে আছে একটা হেপাটিক ভেইন আরেকটা হচ্ছে পোর্টাল ভেইন। ওই দুইটার মধ্যে পোর্টাল ভেইন যে সাইনোসয়েডে ফর্মেশন হয়ে ও হচ্ছে সাপ্লাই দেয়। তো ওগুলার যদি কোনোটার ইসকেমিয়া হয় তখন হচ্ছে যে এই হেপাটোসাইট ড্যামেজ হয়, তখন এএলটি লেভেল অনেক বেড়ে যায়। এবং কত বেড়ে যায় দেখা গেছে যে এটা কিন্তু 100-200-র ব্যাপার না, প্রায় 1000 হয়ে যায়। তাহলে প্যারাসিটামল পয়জনিং বা হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস আমরা ভাইরাল হেপাটাইটিস থেকে পার্থক্য করব কিভাবে? পার্থক্য করব এইভাবেই, যখন ভাইরাল হেপাটাইটিস হবে, ভাইরাল হেপাটাইটিস হওয়ার সময় তোমার এএলটি লেভেল এএলটি লেভেল এএসটি চেয়ে অবশ্যই বেশি থাকবে, কিন্তু এএলটি লেভেল হয়তো দেখা যাবে 200 বা এএলটি লেভেল দেখা যাবে 150। কিন্তু যখন তুমি দেখবা যে প্যারাসিটামল খেয়ে আসছে, তার এএলটি লেভেল দেখা যাবে 700, ইসকেমিক হেপাটাইটিস 700, এরকম সামথিং। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা যদি এখন তাহলে জাস্ট খালি একবার গুছাই, তাহলে গুছাইলে আমরা বলতে পারি যে এএসটি আর এএলটি কিছু মেজর কজে বাড়ে। একটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ, আর একটা হচ্ছে ভাইরাল নন ভাইরাল হেপাটাইটিস, আর হচ্ছে এর সাথে আমাদের সিরোসিস অফ দ্য লিভার, নিওপ্লাসিয়া অফ দ্য লিভার আছে। আর খুবই ইম্পর্টেন্ট একটা কজ যেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা নিয়ে এখনো কথা বলি নাই, লাস্টে বলবো। এই 5টা কারণে হয়। এএলটিও একই কারণে বাড়ে, কিন্তু যেটা কথা যে আহ এই অ্যালকোহলিক লিভার ডিজিজের ক্ষেত্রে এএসটি লেভেল হচ্ছে এএলটির চেয়ে অনেক বেশি বাড়বে, আর এএলটি লেভেল এএসটির চেয়ে বাড়বে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। আর নন ভাইরাল কিছু হেপাটাইটিসের কজ আছে, যেমন হচ্ছে একটা বললাম আমরা যে প্যারাসিটামল পয়জনিং আর ইসকেমিক হেপাটাইটিস। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, এএলটি লেভেল এএসটির চেয়ে বাড়বে, সাথে এএলটি লেভেল অনেক বেড়ে যাবে, মানে আউট অফ দ্য রেঞ্জ মনে হবে, ঠিক আছে? কিন্তু ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি 150-200, হাইয়েস্ট 250 এর মধ্যেই আমরা পাবো, এর চেয়ে বেশি বাড়বে না। কারণ এখানে সেল ড্যামেজটা একটা লিমিটেড লেভেলে হয়, আর প্যারাসিটামল পয়জনিং অথবা ইসকেমিক হেপাটাইটিসে সেল ডিস্ট্রাকশন খুব র্যাপিডলি হচ্ছে, এই কারণে। ওকে, আমরা লাস্টলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা এই কারণে কমন এবং এই কারণে ইম্পর্টেন্ট, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমাদের প্রত্যেকের বাবা মার মধ্যেই আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের বাবা মার মধ্যেই আছে। আমরা জানি বা জানি না, বাট বাট আমরা এইটা নিয়ে আমাদের পড়ানো হয় না। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে এএলটি লেভেল এএসটির চেয়ে বেড়ে যায়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা কি? এখানে কথাটাতেই বলা আছে যে নন অ্যালকোহলিক, এখানে কোনো অ্যালকোহলের কিছু নাই, কিন্তু আমাদের প্রত্যেকেরই ছোট্ট একটা পেট আছে। এই ছোট্ট একটা পেটের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। এই ফ্যাট গুলা হচ্ছে যে জমা হয় লিভারে। এই কারণে লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, এবং এইটার ড্যামেজের একটা প্রক্রিয়া আছে, সেটা আমরা পরবর্তীতে লিভারের কোনো ডিজিজ পড়ার সুযোগ হলে তখন আমরা পড়বো। বাট নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে এই এএলটি লেভেল এএসটির চেয়ে বেড়ে যায়, আর এই ডিজিজটা হয় ইউজুয়ালি এক্সেস হাইপারলিপিডিমিয়ার জন্য। ওকে, এবং এখান থেকে অ্যাডভান্স ফাইব্রোসিস এবং সিরোসিস পর্যন্ত হইতে পারে। এটাই। ওকে, আমরা আগে। ওকে, নাও হচ্ছে যে আমরা নেক্সট টপিকে চলে গেলাম, সেটা হচ্ছে এএলপি এবং জিজিটি। এই দুটা এএলটি আর এএসটি থেকে আলাদা, এদের কজও আলাদা। ওকে, আমরা আসি। এএলপি হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, আর জিজিটি হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এএলপি আর জিজিটি দুটাই অ্যাকচুয়ালি নট লিভারের পার্ট, এরা লিভারের না, এরা লিভারের জন্য না। এরা লিভার থেকে যে বাইল ডাক্টটা বের হয়ে যাচ্ছে, এবং যে বাইল ডাক্টটা যে হচ্ছে যে ওই ইন্টেস্টাইনের সাথে লাগবে, সেই এই বাইল ডাক্টের কোনো প্যাথোলজির জন্য হচ্ছে এএলপি আর জিজিটি দায়ী। আবার বলি, এটা লিভারের কোনো পার্ট না। এটা যে বাইল ডাক্টটা বা আমাদের কমন হেপাটিক ডাক, সেখান থেকে যে বাইল ডাক ফর্মেশন হচ্ছে, এখানে গল ব্লাডার আছে, গল ব্লাডার থেকে হচ্ছে এই সিস্টিক ডাক্ট এসে এবং কমন বাইল ডাক্ট এসে যে বাইল ডাক্টটা ফর্মেশন করতেছে, সেই বাইল ডাক্টের কোনো প্যাথোলজির জন্য হচ্ছে যে এই এএলপি আর জিজিটি দায়ী।
বা যে জিজিটি বাড়ে আর কি। ওকে, তাহলে এএলপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস আর জিজিটি এর ফুল ফর্ম হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এএলপি এর এটা মনে রাখতে হবে যে এএলপি কিন্তু 100-র বেশিতেও নরমাল, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা আমারও প্রবলেম হয় যে এই নর্মাল ভ্যালু 40 থেকে 125 পর্যন্ত। সো 100-র বেশি দেখলেই কিন্তু এএলটি এএসটি যেমন অ্যাবনর্মাল বলে দিতে পারবা, এএলপি কিন্তু 125 পর্যন্ত নর্মালি, এটা মনে রাখতে হবে। আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এটা হচ্ছে 10 থেকে 55 মেইলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 5 থেকে 35, ওভারঅল মনে রাখতে পারো এটাও প্রায় 50-এর কাছাকাছি নর্মাল। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এএলপি আর জিজিটির মধ্যে কখন কোনটা বাড়ে। এএলপি লেভেল বাড়ে হচ্ছে, দেখো আমি যেটা বললাম যে বাইল ডাক্টের ইন কোলেস্ট্যাটিস লাইক অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কোলেডোকোলিথিয়াসিস। কোলেডোকোলিথিয়াসিস হচ্ছে কি জিনিস? কোলেডোকোলিথিয়াসিস হচ্ছে বাইল ডাক্টের মধ্যে স্টোন। আমরা স্টোন এখন পড়তেছি না, তো আমি জাস্ট বলে গেলাম যে আমরা কোলেডোকোলিথিয়াসিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এরকম কোনো অবস্ট্রাকশনের কারণে হচ্ছে যে অ্যালকালাইন ফসফেটেস বাড়বে। আর কি আছে? প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, তারপরে হচ্ছে যে মেটাস্টেটিক কার্সিনোমা অফ দ্য লিভার, যেটা হচ্ছে যে বাইল ডাক্ট পর্যন্ত এক্সটেনশন করতে পারে। যে কোনো কিছু বাইল ডাক্টকে যদি ধরে তখনই হচ্ছে যে এএলপি লেভেল বাড়বে। ইম্পর্টেন্ট কজ যেটা আমি নীল করে লিখছি, অস্টিওমেলাসিয়া বা রিকেটস। অস্টিওমেলাসিয়া বা রিকেটস মানে হচ্ছে এটা বোনের ডিজিজ, বোন মিনারেলাইজেশনের ডিজিজ। কি কিসের ডিজিজ? বোন মিনারেলাইজেশনের ডিজিজ, যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হয়। এই বোন মিনারেলাইজেশন ডি মানে বোন মিনারেলাইজেশনের ডিজিজের জন্য হচ্ছে এএলপি লেভেল বাড়তে পারে। ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হলো আমরা জিজিটিতে আসি। গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এটা কখন বাড়ে? দেখো ইন কোলেস্টেসিস বাড়ে, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বাড়ে, মেটাস্টেটিক কার্সিনোমা অফ দ্য লিভারে বাড়ে। এছাড়া লিভার ডিজিজ, অ্যালকোহল এক্সেস এগুলোতেও বাড়তে পারে কিছুটা। বাট তুমি এখানে তাকায় দেখো, অস্টিওমেলাসিয়া বা রিকেটসে এএলপি লেভেল বাড়ে, বাট গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ লেভেল বাড়ে না। এটাই ইম্পর্টেন্ট। এএলপি লেভেল বোথ লিভার প্লাস বোন দুটার জন্যই বাড়তে পারে, বাট গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ অলওয়েজ লিভারের জন্য বাড়বে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং পরীক্ষায় যদি আহ, একটু ডিপের কোশ্চেন বা অনার্স মার্কের কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে এটা জিজ্ঞেস করবে যে অ্যালকালাইন ফসফেটেস আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। বেসিক পার্থক্যটা এটাই যে আমরা যখন দেখি যে এএলপি লেভেল বাড়া, তখন আমরা অবশ্যই গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ করব। এই কারণে আমরা মেক অর্ডার, যদি দেখা যায় যে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ নরমাল কিন্তু এএলপি রেজ, তাহলে বুঝতে হবে এটা লিভারের সমস্যা না, এটা বোনের সমস্যা। আমি বুঝাইতে পারছি? তাহলে এই জন্য আমাদের এএলপি আর জিজিটি পাশাপাশি সাইড বাই সাইড মনে রাখতে হবে। দুটাই আমাদের বাইল ডাক্টের সমস্যার জন্য হয়ে থাকে, কিছু লিভারের সমস্যার জন্য হইতে পারে, বাট এএলপি লেভেল বোনের জন্যও বাড়ে। ওকে, নেক্সট নেক্সট আমাদের লিভার এনজাইমস পড়া শেষ। এখন হচ্ছে যে আমরা বলছিলাম যে লিভারের আরো কিছু মার্কার আছে, সেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন, আমরা যদি বিলিরুবিন কি জিনিস, আহ এখানে আসলে আমরা জাস্ট যেহেতু মার্কার নিয়ে পড়তেছি সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, বাট বিলিরুবিন গ্রসলি বলতে গেলে আমাদের যে হিমোগ্লোবিনটা আছে, এই হিমোগ্লোবিনের মধ্যে হিম প্লাস গ্লোবিন আছে। হ্যাঁ, তো এই গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন প্রোটিন স্ট্রাকচার। তো এটার আর কোনো কাজ নাই। এটা যখন হচ্ছে হিমোগ্লোবিনটা ভাঙ্গে তখন গ্লোবিনটা বের হয়ে যায়। এই হিম থেকে হচ্ছে যে বিলিভার্ডিন হয়, ওই বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হয়। যারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের আছো তারা ডেফিনেটলি জানো যে এই পাথওয়ে গুলা। আর সামনের যারা, তারা তো এটা পাস মানে পাস করে আসছো, তাদের এখনো লাগবে হয়তো। তো
যেটা হলো যে এই বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হয়, ঠিক আছে? তো আমরা এটা পরে আবার আরেকদিন পড়বো। তো যেটা হচ্ছে যে হিমোগ্লোবিন থেকে হিম আর গ্লোবিন হয়, এই বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হয়। তো এই বিলিরুবিনটা দুইটা ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে কনজুগেটেড আর একটা হচ্ছে আনকনজুগেটেড। কনজুগেটেড এর আরেক নাম কি? ডিরেক্ট। মনে রাখতে হবে, কনজুগেটেড হচ্ছে ডিরেক্ট আর আনকনজুগেটেড হচ্ছে ইনডিরেক্ট। এটা মনে রাখা খুব সোজা। কনজুগেটেড এক্সট্রা কোনো সাফিক্স প্রিফিক্স নাই, তাই জন্য ডিরেক্ট। আর আনকনজুগেটেড এর সামনে একটা সাফিক্স আছে, এই জন্য হচ্ছে যে বলতে পারি যে আমরা এটা ইনডিরেক্ট। এই ইজি। ওকে, আমরা আনকনজুগেটেড দিয়ে আগে শুরু করি। দেখো, আনকনজুগেটেড, ইট ইজ দ্য ওয়েস্ট প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন ব্রেকডাউন দ্যাট ইজ টেকেন আপ বাই দ্য লিভার অ্যান্ড ইট ইজ নট ওয়াটার সলিউবল, ইট ইজ নট ফাউন্ড ইন দ্য ইউরিন। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লাস্টের দুইটা। তাহলে কি বললাম? যে এটা ওয়াটার সলিউবলও না, এটা ইউরিনে পাওয়াও যায় না। এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ এটা যখন আমরা জন্ডিস পড়বো তখন এই জিনিসটা খুব কাজে লাগবে। তাহলে কি বললাম? যে আনকনজুগেটেড বা ইনডিরেক্ট বিলিরুবিনের মানে হলো এরা ওয়াটারে সলিউবল না এবং এরা নট ফাউন্ড ইন দ্য ইউরিন। আর কনজুগেটেড বা ডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া যেটা, বা ডিরেক্ট বিলিরুবিন যেটা, সেটা হচ্ছে যে বিলিরুবিন দ্যাট ইজ কনজুগেটেড বাই গ্লুকুরোনিক অ্যাসিড by the enzyme glucuronide transferase, making it soluble in water. Much of it goes to bile and thus into the small intestine এবং এটা found in the urine. এটা soluble হয়। এরা soluble হয় মানে হচ্ছে এরা আসলে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে, এবং যখন হচ্ছে যে এরা রেনাল এক্সক্রিয়েশন ডাক্টে যায়, মানে গ্লোমেরুলাস বা বোমেন্স ক্যাপসুলে যায়, তখন হচ্ছে এরা ফিল্টার হতে পারে ইজিলি। এটাই হলো কথা। তাহলে আমরা দুইটা জিনিস মেইন জানলাম, যে আমরা ডিরেক্ট বিলিরুবিন আর ইনডিরেক্ট বিলিরুবিন পড়লাম। তো আহ, উম, এই ডিরেক্ট বিলিরুবিন ইউরিনে পাওয়া যাবে এবং এটা হচ্ছে সলিউবল ইন ওয়াটার, আর ইনডিরেক্ট বিলিরুবিন হচ্ছে ওয়াটারে সলিউবল না এবং নট ফাউন্ড ইন দ্য ইউরিন। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, আমি এখানে বিলিরুবিন মেটাবলিজমটা জাস্ট খালি একটু বলার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু হাই জন্ডিসটাও পড়ায় দেওয়ার চেষ্টা করব। তো যেটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল, মানে যেটা হচ্ছে যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যেটা আছে, সেখানে আরবিসি ভাঁজ, আরবিসির থেকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থেকে হিম বের হয়, আমরা একটু আগে বললাম। তাহলে সেখান থেকে আনকনজুগেটেড বিলিরুবিন হয়। আনকনজুগেটেড বিলিরুবিন যখন তোমার ব্লাড স্ট্রিমে আসে, তখন সে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স ফর্মেশন হয়। এই আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, সেটা ইনডিরেক্ট বিলিরুবিন হিসেবে লিভারে যাবে। লিভারে যাওয়ার পরে সে ইউরিডিন গ্লুকুরোনাইল ট্রান্সফারেসের মাধ্যমে সে কনজুগেটেড বিলিরুবিনে ফর্মেশন হবে। এই কনজুগেটেড বিলিরুবিনটা তারপর বাইল ডাক্টের মাধ্যমে সে হচ্ছে যে গাটে আসবে। গাটের মধ্যে এই ইউরিডিন গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের উল্টা এনজাইম, যেটা হচ্ছে যে এই কনজুগেটেডকে আনকনজুগেটেড করবে, মানে কনজুগেটেড বিলিরুবিনকে আনকনজুগেটেড ফর্মে ফর্মেশন করে ইউরোবিলিনোজেন ফর্মেশন করবে এই গাট ব্যাকটেরিয়াতে। তাহলে গাট ব্যাকটেরিয়া কাজ করে এই কনজুগেটেড বিলিরুবিনকে ইউরোবিলিনোজেন ফর্মেশন করে। এই ইউরোবিলিনোজেন থেকে যেটা হয়, যে কিছু পরিমাণ হচ্ছে ফিসেসে এক্সক্রিয়েশন হয়ে যায়, কিছু পরিমাণ হচ্ছে এক্সক্রিয়েশন হয়ে যায় ইন দ্য ইউরিন, আর কিছু পরিমাণ এন্টারো হেপাটিক সার্কুলেশনে চলে যায়। তো মোস্ট পোর্শন কোথায় যায়? মোস্ট পোর্শন যায় হচ্ছে ফিসিসের মাধ্যমে, যেটা 80%। তারপরে হচ্ছে যে 18% হচ্ছে এন্টারো হেপাটিক সার্কুলেশনে আসে, আর খুবই সামান্য পরিমাণ, বাট যেটাই এনাফ আমাদের ইউরিনকে ইয়েলো করার জন্য। এই জন্যই আমরা বলি যে ইউরিন বেশি ইয়েলো হওয়া কখনোই ভালো না। জাস্ট 2% হচ্ছে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন হয়। তাহলে আমরা বিলিরুবিনের মোটামুটি মেকানিজম জানলাম, যে এটা একবার আনকনজুগেটেড থেকে কনজুগেটেড হয়, আবার কনজুগেটেড থেকে আনকনজুগেটেড হয় যখন সে গাটে যায়, গাট ব্যাকটেরিয়ার মাধ্যমে। বুঝতে পারছি? ওকে, নেক্সট। আমরা লিভার ফাংশন টেস্ট শেষ করার পরে কোশ্চেন অ্যারাইজ করা যাবে। ওকে, জন্ডিসের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট।
যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সবার আগেই যখন জন্ডিস দেখতে বলে, যারা থার্ড ইয়ারে পড়ি বা যেটা ফোর্থ ইয়ারে, তাদের সবাই আমরা জানি যে আমরা চোখে দেখি, তাই তো? তো ওই জন্য দেখি যে জন্ডিস শূন্য হচ্ছে কোথাও থাকবে না। জন্ডিস ওয়ান মানে হচ্ছে সে আসলে মুখে এবং চোখে আসবে, ফেস এবং নেকে অনলি আসবে। এরপরে হচ্ছে সে হচ্ছে চেস্টে আসবে, এরপরে সে অ্যাবডোমেন এবং হচ্ছে বিলন মানে আপার নি পর্যন্ত আসবে, মানে নি এর উপর পর্যন্ত আসবে। আর এক্সট্রিমিটি গুলা ধরলে পরে সেটা হচ্ছে 4 এবং 5। তার মানে এক্সট্রিমিটি জন্ডিসে যদি ধরে তার মানে এটা হচ্ছে খুবই অ্যাডভান্স টাইপ অফ জন্ডিস, যেটা ইউজুয়ালি অবস্ট্রাকটিভ টাইপ অফ জন্ডিসে হয়ে থাকে। ইউজুয়ালি নর্মাল জন্ডিসে দেখা যায় যে তার সা- সারা শরীর হলুদ, কিন্তু তার হাত পা খুব বেশি হলুদ হয় না। হাত পা হলুদ হওয়া মানে হচ্ছে এটা অ্যাডভান্স টাইপ অফ জন্ডিস হয়ে গেছে। তাহলে চেস্ট অ্যান্ড ব্যাক, তারপরে অ্যাবডোমেন, বিলো আম্বিলিকাস টু নিস, এবং আর্মস লেগস বিলো নিস, এবং হ্যান্ডস এন্ড ফিট। এইখানে যদি হয় তাহলে হচ্ছে 5। এই ওকে। নেক্সট হচ্ছে আমরা ছোট করে জন্ডিসটা পড়বো, বা ডিফারেন্ট টাইপস অফ হাইপারবিলিরুবিনেমিয়া। হাইপারবিলিরুবিনেমিয়া 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রি হেপাটিক, আর একটা হচ্ছে হেপাটিক, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক। প্রি হেপাটিক হচ্ছে এমন কিছু ঘটতেছে যেটা আসলে ব্লাডের মধ্যে ঘটতেছে, ব্লাডের মধ্যে কোনো কারণে এক্সেস পরিমাণে বিলিরুবিন রিলিজ হচ্ছে, সেই কারণে এটা প্রি হেপাটিক। মানে আমরা একটু আগে যেটা পড়লাম যে এই লেভেলে অথবা এই লেভেলে কোনো কিছু ঘটতেছে, এটার জন্য হচ্ছে প্রি হেপাটিক হবে। এই লেভেলে কোনো কিছু ঘটার জন্য হেপাটিক হবে। আর এই লেভেলে কোনো কিছু ঘটার জন্য, বা মানে এখান থেকে এই পাথওয়েতে আসার জন্য, এটা পোস্ট হেপাটিক হবে। বুঝতে পারছি? তাহলে এই 2 লেভেলের মধ্যে কোনো কিছু ঘটলে প্রি হেপাটিক, এখানে ঘটলে হেপাটিক, আর লাস্টের 2টার মধ্যে ঘটলে পোস্ট হেপাটিক। ওকে। এখন যেটা কথা, প্রি হেপাটিকের মধ্যে কেন আনকনজুগেটেড বিলিরুবিন থাকবে? আনকনজুগেটেড বিলিরুবিন এই কারণে যে এখানে আসলে কনজুগেশনের কিছু হয় নাই, সেখানে লিভারে এখনো ঢোকে নাই। তাহলে প্রি হেপাটিকে আনকনজুগেটেড, হেপাটিকের মধ্যে বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন থাকবে, এবং পোস্ট হেপাটিকে কনজুগেটেড বিলিরুবিন থাকবে। প্রি হেপাটিকে ইনডিরেক্টলি পজিটিভ। এই ভ্যান্ডারবার্গ টেস্ট, আমরা যখন হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট, তো আমরা আজকে শুধু মার্কার গুলা পড়তেছি, তো আমরা যখন আরেকটু ডিটেলসে যখন হেপাটোবিলিয়ারি ডিজিজ পড়বো, তখন আমরা ভ্যান্ডারবার্গ টেস্ট ডিটেলসে পড়বো। তো আমরা এটা স্কিপ করে যাই। যেটা হচ্ছে ইউরিনে কনজুগেটেড বিলিরুবিন অ্যাবসেন্ট থাকবে, ইউরোবিলিনোজেন পজিটিভ থাকবে, আর বাইল সল অ্যাবসেন্ট থাকবে। এইখানে এই কথাটাই তোমাকে মনে রাখতে হবে, এই ইউরিনে যে বিলিরুবিনটা পাওয়া যাবে, এই জিনিসটা কিভাবে মনে রাখবো। এখানে একটা কথা ভুল লেখা আছে, সেটা হচ্ছে এখানে কনজুগেটেড বিলিরুবিন লেখা আছে, এখানে আসলে আনকনজুগেটেড। আচ্ছা, এখানে আসলে কনজুগেটেড বিলিরুবিন ওভাবে লেখে নাই। যে আমরা যেটা মনে রাখবো যে প্রি হেপাটিকের যে আনকনজুগেটেড বিলিরুবিনটা, সেটা ইউরিনে আসবে না। আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে আসবে না, আমরা যেটা আগে বলছিলাম সেটাই কথা, যে আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে আসবে না, আর কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে আসবে। ওকে। তাহলে এই ইউরিনে তাহলে কি আসবে? ইউরিনে আসবে কনজুগেটেড বিলিরুবিন। এখানেও হেপাটিকে দেখা যাচ্ছে যে কনজুগেটেড বিলিরুবিন আসতেছে, আনকনজুগেটেড বিলিরুবিন কখনোই ইউরিনে আসবে না। আর ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন দেখা যাবে যে প্রি হেপাটিকের ক্ষেত্রে ইউরোবিলিনোজেনের লেভেল অনেক বেড়ে গেছে। ইউরোবিলিনোজেনের লেভেল এই জন্য বেড়ে যাবে যে হেপাটিক যে এনজাইম গুলা, সেগুলা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনকে খুব তাড়াতাড়ি কনজুগেশন করার চেষ্টা করবে, কনজুগেশন করে সেই ইউরোবিলিনোজেন হিসেবে এক্সক্রিয়েশন করার চেষ্টা করবে। সেই জন্য প্রি হেপাটিকে ইউরোবিলিনোজেনের লেভেল বেড়ে যাবে, হেপাটিকের ক্ষেত্রেও কিছুটা বেড়ে যাবে। আর পোস্ট হেপাটিকে যেটা হচ্ছে, এখানে আসলে অবস্ট্রাকশন হয়ে আছে, ওই অবস্ট্রাকশন হয়ে থাকার কারণে এই ইউরোবিলিনোজেনটা পোস্ট হেপাটিকে আসতেই পারবে না। এই জন্য আমরা 2টা জিনিস মেইনলি দেখবো। একটা হচ্ছে যে
ইউরিনে কোনো বিলিরুবিন আসতেছে কিনা। হ্যাঁ আসতেছে। ইউরিনে সবসময় কি বিলিরুবিন আসে? কনজুগেটেড আসে। তাহলে আমার বুঝতে হবে যে যদি বিলিরুবিন থাকে ইউরিনে তাহলে এটা হেপাটিক অথবা পোস্ট হেপাটিক। এখন আমরা দেখবো যে এটা কি ইউরোবিলিনোজেন আছে না নাই। ইউরোবিলিনোজেন যদি থাকে তাহলে এটা হেপাটিক জন্ডিস, আর যদি ইউরোবিলিনোজেন না থাকে তাহলে এটা পোস্ট হেপাটিক জন্ডিস। নেক্সট নেক্সট হচ্ছে ইউরিন কালার। ইউরিন কালার প্রি হেপাটিকের ক্ষেত্রে নরমাল একলো ইউরিক। কারণ হচ্ছে এখানে আসলে বিলিরুবিন আসতে পারতেছে না। ইউরোবিলিনোজেনের জন্য ইউরিন হলুদ হবে, বাট বিলিরুবিন যতটুকু না হলুদ করবে ততটুকু ইউরোবিলিনোজেন দিয়ে হলুদ হবে না, সেই জন্য নর্মাল হবে। আর হেপাটিকে যখন হচ্ছে যে কনজুগেটেড বিলিরুবিন আসতেছে তখন হচ্ছে যে ইউরিনের লেভেল মানে কালার ডার্ক কোলিউরিক হয়ে যাবে এবং হচ্ছে যে পোস্ট হেপাটিকেও ডার্ক হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেছে। তাহলে মেইনলি মনে রাখতে হবে যে ইউরোবিলিনোজেন লেভেলের জন্য ইউরিন কিছুটা হলুদ হয়, যেটা আমরা নর্মাল ইয়েলোইশ কালার বলি। বাট যদি অনেক ডিপেন্ডিং হয় সেটা বিলিরুবিনের জন্য হবে। সেই জন্যই বলা হয়েছে যে প্রি হেপাটিকের ক্ষেত্রে নর্মাল ইউরিন কালার থাকবে, হেপাটিকের ক্ষেত্রে ডার্ক এবং পোস্ট হেপাটিকের ক্ষেত্রে ডার্ক। স্টুলের ক্ষেত্রে স্টুলের ক্ষেত্রের কথা স্টুলের ক্ষেত্রের কথা ইম্পর্টেন্ট যে স্টুল কালার প্রি হেপাটিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডার্ক ব্রাউন কালার, হেপাটিকের ক্ষেত্রে ডিক্রিজ এবং পোস্ট হেপাটিকের ক্ষেত্রে ক্লে কালার স্টুল। এখন এই কথাটা কেন বলা হয়েছে? এই কথাটা বলার কারণ হচ্ছে, ধরি আমি আরেকটা স্লাইডে লিখি, ধরি এই হচ্ছে লিভার, এখানে ধরো যে বাইল ডাক্ট আছে আর এখানে ধরো যে গল ব্লাডার আছে, ঠিক আছে? তো এখান থেকে ধরো এখানে আসতেছে, তো ধরো এখানে আরবিসি গুলা ভাঙছে, এখানে অনেকগুলা আরবিসি ছিল, এগুলা হচ্ছে আরবিসির লাইসিস হয়েছে। এই আরবিসির লাইসিস হলে এখানে তো হিম ভেঙে হিম থেকে হচ্ছে বিলিরুবিন হয়েছে, তাই না? আমি বি দিয়ে লিখলাম। তাহলে এখানে অনেকগুলা বি আছে। তো এই বি গুলা হচ্ছে এই ডাক্টের মধ্যে ডিরেক্টলি অ্যাবজর্পশন হইতে পারে। যখন এক্সেস অ্যামাউন্টে আরবিসি ভাঙ্গে তখন ডিফিউশন ক্যাপাসিটির মাধ্যমে এই বিলিরুবিন গুলা এই ডাক্টের মধ্যে অ্যাবজর্পশন হইতে পারে। এই অ্যাবজর্পশনের কারণে হচ্ছে যে আমি ওই ক্লে কালার স্টুল দেখতে পারবো। আমরা ওখানে তাকাই, এখানে স্টুলের কালার কি বলা হয়েছে যে ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউন কালার এই কারণেই হয় যে এই আনকনজুগেটেড বিলিরুবিন গুলা যখন এক্সেস অ্যামাউন্টে ব্লাডের মধ্যে বেড়ে যাবে তখন সেটা অটোমেটিক্যালি এই ডাক্টের মধ্যে চলে আসবে। এই ডাক্টের মধ্যে সেটা লিভারকে বাইপাস করে, লিভারের মাধ্যমে না কিন্তু, লিভারকে বাইপাস করেই সে ডাক্টের মধ্যে চলে আসবে, যেই কারণে ডার্ক ব্রাউন কালার ইউরিন দেখতে পাওয়া যাবে, সরি ডার্ক ব্রাউন কালার স্টুল দেখতে পাওয়া যাবে। এটার সাথে ইউরিনের কোনো সম্পর্ক নাই, কারণ ইউরিনের প্রসেসটা ডিরেক্টলি যখন লিভারের মাধ্যমে আসে তখন খুবই অল্প পরিমাণে ইউরোবিলিনোজেন ফর্মেশন হয়। এবং আমি আবার বলছি যে ইউরোবিলিনোজেনের জন্য তোমার কিন্তু খুব বেশি ইউরিন হলুদ হচ্ছে না, ইউরিন বেশি হলুদ হয় কনজুগেটেড বিলিরুবিনের জন্য। তাইলে এইটাই কথা যে ইউরিনের কালার যদিও নর্মাল, স্টুলের কালার কেন ডার্ক ব্রাউন কালার? এটার কারণ হচ্ছে বিলিরুবিন গুলা ডিরেক্টলি ডাক্টে চলে আসবে, সেটা লিভারকে বাইপাস করে। ওকে। আর হেপাটিকের ক্ষেত্রে নর্মাল আর ডিক্রিজ থাকবে, আর পোস্ট হেপাটিকের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে ক্লে কালার স্টুল দেখা যাবে। পোস্ট হেপাটিকের ক্ষেত্রে দেখা যাবে, পোস্ট হেপাটিকের ক্ষেত্রে যেটা হয় যে নর্মালি যেটা হচ্ছে এখানে কনজুগেটেড বা আনকনজুগেটেড কোনো বিলিরুবিনে ঠিক মতো আসতে পারতেছে না, সেই কারণে হচ্ছে এখানে ওই যে আমরা ক্লে কালার স্টুল দেখতে পাই, এবং এটার আরেক নাম হচ্ছে স্টিয়াটোরিয়া। ওকে। এএলটি এএসটি এবং এএলপি লেভেল আমরা হচ্ছে পড়ে ফেলছি, আমরা আর এটা এক্সটেন্ড করব না। নেক্সট হচ্ছে প্রি হেপাটিক পোস্ট হেপাটিকের জাস্ট খালি আমি কিছু কজ লিখছি। সেটা হচ্ছে প্রি হেপাটিক গুলা হেমোলাইটিক ফিজিওলজি এবং কনজেনিটাল কিছু কজে হতে পারে, যেমন কনজেনিটাল কিছু হাইপারবিলিরুবিনেমিয়া আছে। হেপাটিক গুলা হেপাটাইটিস এবং সিরোসিসের জন্য হতে পারে, এবং পোস্ট হেপাটিকটা অবস্ট্রাকটিভের জন্য হতে পারে। ওকে, নেক্সট। জন্ডিসের লাস্ট একটা পোর্শন সেটা হচ্ছে নিওনেটাল জন্ডিস। এটা খুবই ইম্পর্টেন্ট, যার
কারণ হচ্ছে নিউনের যত জন্ম হয় তার মধ্যে দেখা যায় শতকরা 20% মানুষেরই, মানে 20% বাচ্চারই জন্ডিস থাকে। এখন সেটা কি ফিজিওলজিক জন্ডিস নাকি প্যাথোলজিক জন্ডিস, এটা বোঝার জন্য যদি তোমাকে বলা হয় ইন্টারন্যাশনাল এক্সাম বলো বা হচ্ছে যে ভাইবা বোর্ড বলো বা যে কোনো কিছুতে, এই জিনিসটাই অবশ্যই মনে রাখবা যে ফিজিওলজিক জন্ডিস কখনোই যেদিন জন্ম হয়েছে সেদিন আসবে না। অ্যাপিয়ার্স আফটার 24 আওয়ার্স, ইউজুয়ালি বলা হয় 3 to 14 days। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে ফিজিওলজিক জন্ডিসটা কখনোই 24 ঘন্টার আগে আসবে না, আর প্যাথোলজিক জন্ডিসটা অ্যাপিয়ার্স উইদিন 24 আওয়ার্স অফ এজ। এটাই ইম্পর্টেন্ট। ফিজিওলজিক জন্ডিস কখনোই 24 ঘন্টার আগে আসবে না, আর প্যাথোলজিক জন্ডিসটা 24 ঘন্টার মধ্যেই আসবে। আর যা এখানে আছে সেগুলো আমরা একটু দেখি। যে এখানে একটা জিনিস মনে রাখবো যে ফিজিওলজিক জন্ডিস যেটা হবে আর প্যাথোলজিক জন্ডিস যেটা হবে, প্যাথোলজিক জন্ডিসে ইউজুয়ালি ডিরেক্ট বিলিরুবিন ফর্মেশন হয়। কি কি বিলিরুবিন ফর্মেশন হয়? ডিরেক্ট বিলিরুবিন ফর্মেশন হয়, এই জিনিসটা মনে রাখবো। আর ফিজিওলজিক জন্ডিসে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন ফর্মেশন হয়। আমরা এই দুইটা পয়েন্ট খালি মনে রাখি এখন আপাতত, যে ফিজিওলজিক জন্ডিসে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন ফর্মেশন হয় আর প্যাথোলজিক জন্ডিসে কনজুগেটেড বিলিরুবিন ফর্মেশন হয়। আরো একটা জিনিস কথা, যে এই ফিজিওলজিক জন্ডিস কিন্তু খুব ভয়ঙ্কর আকারও নিতে পারে, কিন্তু এটা ইউজুয়ালি নেয় না। শতকরা 1% থেকে 2% ক্ষেত্রে নিতে পারে, যেখান থেকে ফর্মেশন হয়ে সেটা হচ্ছে কার্নিকটেরাস ফর্মেশন করতে পারে, কারণ এখানে আনকনজুগেটেড বিলিরুবিন থাকে, সেখান থেকে কার্নিকটেরাস ফর্মেশন হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট লিভার বায়োমার্কারস। এই লিভার বায়োমার্কারস এর মধ্যে আর যা আছে সেটা হচ্ছে একটা অ্যালবুমিন, আর এটা প্রথ্রম্বিন টাইম, আর এটা প্লাটিলেট। এই তিনটা হচ্ছে বায়োসিনথেটিক ফাংশনস। মানে আমি আরেকবার বলছিলাম যে লিভারের হচ্ছে অনেকগুলো অ্যানাবলিক ইফেক্ট আছে, সেই অ্যানাবলিক ইফেক্টের মধ্যে একটা হচ্ছে অ্যালবুমিন। যখন হচ্ছে লিভার অ্যাডভান্স লিভার ডিজিজে চলে যায় তখন হচ্ছে আমাদের ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে যায়। প্রোটিনের পরিমাণ কমে যায় বলতে মেইনলি অ্যালবুমিনের লেভেল কমে যায়। আরেকটা জিনিস, আমাদের আমরা জানি যে ব্লাডে আমাদের কতগুলা ফ্যাক্টর আছে, যেগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। 1 থেকে শুরু করে 13 ফ্যাক্টর পর্যন্ত আছে, 1 to 13 ফ্যাক্টর আছে। এর মধ্যে প্রথ্রম্বিনও একটা ফ্যাক্টর। তাহলে এই প্রথ্রম্বিনের লেভেল কমে যায়। এই প্রথ্রম্বিনের লেভেল কমে যায় মানে হচ্ছে প্রথ্রম্বিন সিনথেসিস কমে যায় লিভার থেকে। প্রথ্রম্বিন সিনথেসিস যখন কমে যায় তখন ক্লটিং ডিলেইড হয়, মানে কোনো একটা জায়গায় রক্ত পড়া বন্ধ হতে সময় বেশি লাগে, এবং সে কারণেই হচ্ছে যে এই প্রথ্রম্বিন টাইম লেভেল হচ্ছে যে ইনক্রিজ হবে। ঠিক আছে, প্রথ্রম্বিন টাইম লেভেল বেড়ে যাবে। এখন কথা হলো যে তাহলে ভাইয়া ব্লিডিং টাইম, সরি, ব্লিডিং টাইম ক্লটিং টাইম কেন বাড়তেছে না? কারণ হচ্ছে ব্লিডিং টাইম ক্লটিং টাইম বাড়তে গেলে হচ্ছে যে বাকি ফ্যাক্টর গুলারও তোমার হচ্ছে প্রবলেম হতে হবে। আমি 1 থেকে 13-র মধ্যে অনলি প্রথ্রম্বিনের কথা বলছি, আমি অন্য কোনো ক্লটিং ফ্যাক্টরের কথা এখানে বলা হচ্ছে না। লিভারের প্রবলেমের জন্য মেইনলি প্রথ্রম্বিনের সমস্যা হয়, সেজন্য শুধুমাত্র প্রথ্রম্বিন টাইমই বেড়ে যায়। প্রথ্রম্বিন টাইম ইউজুয়ালি হচ্ছে 11 থেকে 12.5 সেকেন্ড। আরেকটা জিনিস প্লাটিলেট, এখানে প্লাটিলেটের লেভেলও কমে যায়, যেটা হচ্ছে ডিক্রিজড, কারণ হচ্ছে ডিক্রিজ থ্রম্বোপয়েটিন। এই থ্রম্বোপয়েটিন হরমোনের লেভেল কমে যায়, এটা একটা হরমোন। ঠিক আছে, আমরা পড়েছি ইরাইথ্রোপয়েটিন পড়ছি, তো ইরাইথ্রোপয়েটিন ছিল হচ্ছে রেনাল থেকে তৈরি হয়, আর এই থ্রম্বোপয়েটিন হচ্ছে প্লাটিলেট রিলিজের জন্য। এই প্লাটিলেট রিলিজের জন্য এই থ্রম্বোপয়েটিন তৈরি হয় লিভারে, আর ইরাইথ্রোপয়েটিন তৈরি হয় রেনাল, রেনাল জাক্সটাগ্লোমেরুলার সেলে। ওকে, তো ডিক্রিজ থ্রম্বোপয়েটিন এবং সাথে প্লাটিলেট সিকোয়েস্ট্রেশন হয়, এই এই কারণে হচ্ছে প্লাটিলেটের লেভেলও কমে যায়। তাহলে আমাদের ওভারঅল এই ছিল যে
লিভার বায়োমার্কারস।